আজকে আমরা তোমাদের যে পরীক্ষা হয়েছে গতকালকে সেই পরীক্ষা প্রশ্ন এবং তোমরা যে যে ভুল করছো সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা তাহলে একটা একটা করে প্রশ্ন দেখি, তারপরে সেইগুলো কিভাবে অ্যান্সার করতে হবে তা দেখব। আর কার কার কোথায় ভুল হয়েছে সেটা একটু নিজেরা খেয়াল করবা, আর প্রশ্ন করবা তোমরা যে ভাইয়া এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো। ঠিক আছে? যারা নতুন আসো তারাও তো আশা করি যে এই চ্যাপ্টারটা পড়ছো বা আগে পড়ছো বা অন্য কোথাও পড়ছো, তাদেরও আশা করি উপকার হবে। জি ভাইয়া। আচ্ছা, দেখো, এটা ছিল প্রথম প্রশ্ন। 680 গ্রাম ভরের একটি ব্লককে 65 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং এর সাথে লাগানো হলো। ব্লকটিকে স্প্রিং এর সাম্যাবস্থা হতে 11 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে t=0 সময়ে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি ঘর্ষণহীন তলে রয়েছে। ব্লকটির গতির বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, দোলনকাল, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ আদি দশা বের করো। কণাটির সরণের সমীকরণ লিখো। দেখো, এখানে যদিও অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার এক লাইনে এক লাইনে একটা সূত্র সরাসরি সরাসরি হয়ে যাবে। এই জন্য এটা অনেক বড় মনে হইলেও এটা কিন্তু অনেক বড় না, মোটামুটি ছোটই। এটাতে 5 মার্ক দেওয়া ছিল, এটা সম্পূর্ণ কেউই ফুলফিল করতে পারো নাই। বিশেষ করে আদি দশাটা কেউ বের করতে পারো নাই, আর সরণের সমীকরণ তো লিখতেই পারো নাই, আর হচ্ছে যে বিস্তারও বের করতে পারো নাই। বিস্তার কেন বের করতে পারলো না সেটা আমি বুঝলাম না, বিস্তারিত সবার আগে বের করতে পারার কথা। আচ্ছা দেখো, আমরা তাহলে সমাধানটা দেখি। আগে দেখো জিনিসটা কি, ঘটনাটা কি ঘটছে আর কি। একটা স্প্রিং আছে, স্প্রিং এর মাথায় আমি একটা ব্লক লাগাইছি। ঠিক আছে? লাগানোর পরে এই ব্লকটা কোথায় আছে? একটা ঘর্ষণহীন তলে আছে। ঘর্ষণহীন তলে থাকার উদ্দেশ্য কি আর কি? ঘর্ষণহীন তল বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা সরলচন্দ্রিত স্পন্দন গতিতে চলবে। ব্লক আর এই তলের মধ্যে কোনো ঘর্ষণ নাই। তাহলে এই ব্লকটাকে স্প্রিং এর সাম্যাবস্থা থেকে 11 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে আমি ছেড়ে দিছি। তাহলে কি হবে? তাহলে এই ব্লকটা 11 সেন্টিমিটার বিস্তার নিয়ে সরলচন্দ্রিত স্পন্দন গতিতে দুলতে থাকবে। দেখো, স্প্রিং এর ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখছি যে যতটুক দূরে টেনে নিয়ে ছেড়ে দিব আমরা, সেটাই হলো তার বিস্তার। তাহলে এখানে যেহেতু আমি 11 সেন্টিমিটার দূরে নিয়ে টেনে ছেড়ে দিছি, তাহলে এর বিস্তার কত? অবশ্যই 11 সেন্টিমিটার বা 0.11 মিটার। তাহলে প্রশ্ন থেকে প্রথমেই অ্যান্সারটা সবার পারা উচিত ছিল যে বিস্তার কত? 11 সেন্টিমিটার বা 0.11 মিটার। ঠিক আছে? আরেকটা জিনিস আমি অনেকের খাতায় খেয়াল করছি, শুধুমাত্র মারুফ আলম ছাড়া সবাই এক কাজ করছো, যে আর কি শুধুমাত্র আর কি আমি যেভাবে এখানে লিখি সেভাবে শুধুমাত্র সূত্র লিখছো আর অঙ্ক করছো। এভাবে করলে হবে না, আমি তো মুখে অনেক কথা বলি, সব কথা তো এখানে লেখা যায় না। ঠিক আছে? তোমরা লিখবা পরীক্ষার খাতায় যেভাবে লেখো সেইভাবে। যেমন আমি যে লিখলাম এইখানে a=11 সেন্টিমিটার =0.11 মিটার, এইভাবে তোমরা লিখবা না। তোমরা লিখবা কিভাবে? লিখবা কি, যেহেতু ব্লকটিকে সাম্যাবস্থান থেকে 11 সেন্টিমিটার দূরে টেনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, সেহেতু এর বিস্তার a=11 সেন্টিমিটার =0.11 মিটার। এইভাবে লিখবা, কথা লিখতে হবে, কথা না লিখলে কিন্তু হবে না। এই বিস্তার কিভাবে 11 সেন্টিমিটার হইলো সে কথাটা তো লিখতে হবে। ঠিক আছে? তাহলে বিস্তার 11 সেন্টিমিটার, সেটা সবাই বুঝতে পারছো? আর যারা এরকম কথা সম্পূর্ণ লেখো নাই তাদের কিন্তু মার্ক কাটা হয়েছে। আচ্ছা ভাইয়া, এইচএসসি তে কি আমাদের এই যে ইয়াগুলো বাংলাগুলো লিখতে হবে, না প্রতীক সহ লিখলেই হবে শুধু? বাংলাগুলো লিখতে হবে, তা নাহলে ফুল মার্ক পাবে না। আচ্ছা। ভাইয়া তাহলে তো আপনার হিসাবে আমার তো মাইনাস মার্কিং হয়। মাইনাস মার্কিং তো দেওয়া উচিত তোমার আর হইলো সোহাগকে, তারপরেও দিচ্ছি কিছু মার্কস, যেহেতু অঙ্কর অ্যান্সার ঠিক আছে এই জন্য কিছু মার্কস দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমাদের বিস্তার বের হয়ে গেল। তারপরে আমাদের কি কি বের করতে হবে? কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। ওমেগা আমরা জানি ওমেগা ইকুয়ালস টু √k/m। k/m দিয়ে কেন আমরা করব? কারণ এখানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে আর বস্তুর ভর দেওয়া আছে। তাহলে সরাসরি আমরা √k/m এ যদি বসাই দেই তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক বের হয়ে যায়।
দেখো ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, রুট ওভার কে, কে এর মান হচ্ছে 65 আর এম এর মান হচ্ছে 0.68। দেখো 680 গ্রাম, 680 গ্রামকে কেজিতে কনভার্ট করলে কত হবে? 0.68। ঠিক আছে, কেজিতে কনভার্ট করে নিতে হবে। তোমাদেরকে একটা কথা আমি সবসময় বলি যে সবসময় এসআই এককে কনভার্ট করে নিতে হবে, অঙ্ক করার সময় এসআই এককে কনভার্ট করে নিতে হবে। যদি তুমি মানগুলো এসআই এককে কনভার্ট করো, অ্যানসারটাও আসবে এসআই এককে। তাহলে এই ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, আমাদের ওমেগার মান আসলো 9.78 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার এককটা মারুফ আলম সম্ভবত ভুল লিখছো। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্কের একক রেডিয়ান পার সেকেন্ড, এটার একক হার্জ না। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক দুইটা ভিন্ন জিনিস। ঠিক আছে, তাহলে কৌণিক কম্পাঙ্ক দেখো সরাসরি এই সূত্র দ্বারা বের হয়ে গেল। তারপরে কম্পাঙ্ক কিভাবে বেরোবে? কম্পাঙ্ক বেরোবে যে f ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, ওমেগা ইকুয়ালস টু 2 পাই f, এটাও তো সবাই জানো, এই সূত্রগুলো সবার জানার কথা। ওমেগা ইকুয়ালস টু 2 পাই f, তাহলে f ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, এখানে একটা পাই বেশি উঠছে আর কি। তাহলে f ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, এটা বসাই দিলে f বের হয়ে যাবে। তাহলে ওমেগার মান আমরা এই যে বের করছি অলরেডি 9.78 আর নিচে 2 পাই, তাহলে আমাদের f আসলো 1.56 হার্জ। তার মানে কম্পাঙ্ক বের হয়ে গেল। তারপরে আমরা জানি t ইকুয়ালস টু 1 বাই f, যেহেতু কম্পাঙ্ক আমাদের বের হইছে সেহেতু 1 বাই f এর মাধ্যমে আমরা পর্যায়কাল বা t বের করতে পারি। তাহলে পর্যায়কাল বা দোলনকাল t ইকুয়ালস টু 0.64 সেকেন্ড। আর কয়েকজন দেখলাম ক্যালকুলেশনেও ভুল করছো, ক্যালকুলেশনে ভুল করলে তো সমস্যা, ক্যালকুলেশনে কোনো ভুল করা যাবে না। আচ্ছা দেখো, এখন সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্সিমাম তোমরা জানো ওমেগা এ, তাহলে ওমেগার মান আমরা জানি আর এর মান জানি, তাহলে ওমেগার মান আর এর মান বসাই দিলে আমাদের বের হয়ে যাবে সর্বোচ্চ বেগ। আর সর্বোচ্চ ত্বরণ হবে কি ওমেগা স্কয়ার এ, তাহলে ওমেগার মান আমরা জানি, এর মান জানি, ওমেগা স্কয়ার এ বসাই দিলে আমাদের বের হয়ে যাবে সর্বোচ্চ ত্বরণ। তাহলে দেখো এইখানে যে এতগুলো প্রশ্ন, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, দোলনকাল, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একদম এক লাইনে হয়ে গেছে সবগুলা, কোনো পেঁচানোর মতো কিছুই নাই, সবগুলো একদম সরাসরি মান দেওয়া আছে, জাস্ট মান বসাইলেই হয়ে যাইতেছে। এখানে তো চিন্তা ভাবনা করার বা ওইরকম মাথা খাটানোর মতো তেমন কিছুই নেই। এই অংশটুকু তো সবার পারা উচিত ছিল। তারপরে দেখো, এখন আমরা জানি একটা সরল ছন্দিত স্পন্দনরত কণার সরণের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে আদি দশা। তাহলে তোমরা যখন সরণের সমীকরণ লিখবা তখন তোমাদেরকে অবশ্যই ডেল্টাটা আগে বের করতে হবে, তারপরে সেটা সরণের সমীকরণে বসায়া সে মানটা বের করতে হবে। এখন দেখো ডেল্টাটাকে আমরা বের করতে পারি কিনা। ডেল্টাটা হচ্ছে যে t ইকুয়ালস টু 0 সময়ের দশা। তাহলে দেখো তো এইখানে x টি যখন শূন্য, সময় যখন শূন্য, তখন কিন্তু আমরা এক্স জানি, কারণ টি ইকুয়ালস টু 0 সময় কোথায় আছে বস্তুটা? 11 সেন্টিমিটার দূরে আছে। টি ইকুয়ালস টু 0 সময়ে বস্তুটা সাম্যাবস্থান থেকে 11 সেন্টিমিটার দূরে আছে। তার মানে টি ইকুয়ালস টু 0 সময়ে তার সরণ হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি টি এর মান আমি 0 বসাই, আর বিস্তারের মান তো আমি অলরেডি জানি, আর এক্স এর মান যদি আমি 0.11 মিটার বা 11 সেন্টিমিটার বসাই, তাহলে কিন্তু এইখান থেকে আমি আদি দশার মানটা পেয়ে যাব। দেখো এক্স এর মান হচ্ছে 0.11 মিটার সরণ, টি ইকুয়ালস টু 0 সময়ের সরণ, আর এ হচ্ছে 0.11, আর সাইন ওমেগার মানটা আমি আর বসাই নাই, কারণ এই যে টি ইকুয়ালস টু 0 বসাইলে তো ওমেগা এটা এই পুরো রাশিটাই 0 হয়ে যাবে, এই জন্য ওমেগার মান আর বসানোর দরকার নাই। তাহলে ওমেগা ইনটু 0 প্লাস ডেল্টা। তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি থাকলো? সাইন ডেল্টা ইকুয়ালস টু 1, কারণ এই যে উভয় পক্ষকে 0.11 দ্বারা ভাগ করে দিছি। তাহলে সাইন ডেল্টা ইকুয়ালস টু 1, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 মানে কি পাই বাই 2। তোমরা দশা, আদি দশা এগুলাকে সবসময় আর কি পায়ের মাধ্যমে লেখার চেষ্টা করবা, ডিগ্রির মাধ্যমে লিখলে কোনো সমস্যা নাই, তবে পায়ের মাধ্যমে লেখাটাই ভালো আর কি, রেডিয়ানে প্রকাশ করবো সবসময়। তাহলে সাইন ডেল্টার মান হচ্ছে 1, তাহলে ডেল্টার মান কত? পাই বাই 2, অথবা তোমরা সাইন ইনভার্স 1 যদি ক্যালকুলেটরে দাও তাও বের হয়ে যাবে, দেখবা 90 ডিগ্রি বা পাই বাই 2। ঠিক আছে, তাহলে ডেল্টার মানটা বের হয়ে গেল পাই বাই 2।
তাহলে এখন আমরা সরণের সমীকরণটা লিখতে পারি x ইকুয়ালস টু, সরণের সমীকরণ কিভাবে লেখে, x ইকুয়ালস টু বিস্তার, বিস্তার আমরা জানি 0.11 সাইন অফ ওমেগা টি, ওমেগা আমরা জানি 9.78 টি প্লাস ডেল্টার মান হচ্ছে π/2। তাহলে এই যে সরণের সমীকরণ বের হয়ে গেল। দেখো এইটা, এটাকে আবার কিন্তু এইভাবেও লেখা যায়, দেখো সাইন পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা মানে কি, বা 90 প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে যে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে, আর যেহেতু 90 ডিগ্রি আছে সেহেতু কজ হয়ে যাবে, তাই ফার্স্ট সরি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায়, দেখো সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়ে যায়, তাহলে x ইকুয়ালস টু 0.11 cos 9.78t। এটাও যদি কেউ লেখে তাও কারেক্ট, এটাও যদি কেউ লেখে তাও কারেক্ট। এখন যদি তোমাদেরকে সরণের সমীকরণ বের করতে বলে, তোমরা যদি শুধু এইটা বের করো তাহলেই হবে। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে তোমাদের তুলনা করতে বলতে পারে যে এই সরণের সমীকরণ কি এটা হবে কিনা, তাহলে তোমরা অ্যান্সার দেবে কি হ্যাঁ হবে। এই যে যে বস্তুটা সরল চন্দ্রিত স্পন্দন গতিতে আছে তার সরণের সমীকরণ এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, দুইটা একই। তাহলে এইটা সবাই বুঝতে পারছো, কার কার কোথায় ভুল আছে সবাই বুঝতে পারছো? আচ্ছা ভাই, এখানে যদি টি ইকুয়ালস টু 2 সময় ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার ওখানে যে ওমেগা টির ওখানে কি 2 গুণ হবে না? হ্যাঁ, t = 2 সময়ের সরণটা তো দেওয়া নাই, জি তা আমার দেওয়া আছে t = 0 সময়ের সরণ, ঠিক আছে। দেখো আমার দরকার হচ্ছে ডেল্টা বের করা, ঠিক আছে না, আমার দরকার হচ্ছে ডেল্টা বের করা। তাহলে t এখন দেখো যদি ডেল্টা দিয়ে দিত, আদি দশা দিয়ে দিত, আদি দশা দিয়ে তোমাকে বললো যে t = এত সেকেন্ড সময়ে তার সরণ বের করো, তার মানে তখন তোমাকে x বের করতে বলতেছে, তাহলে তুমি এর মান বসাবা, ওমেগার মান বসাবা, টি এর মান বসাবা, ডেল্টার মান বসাবা, তারপর ওইখান থেকে x এর মান, সরণের মান বের করবা। কিন্তু আমি তোমার কাছে চাইছি ডেল্টার মান, ঠিক আছে, ডেল্টার মানটা আমি দিয়ে জি দিই নাই, আমি t = 0 সময়ের সরণের মানটা দিয়ে দিছি। তাহলে t = 0 বসাবা তুমি, ওই সময় যে সরণটা আছে সেটা বসাবা, আর বিস্তার তো অলরেডি বের করছো সেটা বসাবা। তাহলে এই যে তিনটাই তো এখানে রাশি আছে, বসাইলেই তাহলে জি তুমি বের হয়ে যাবে। আচ্ছা তিনটা রাশি, চারটা রাশি আছে, ওমেগা আছে, ওমেগাটা আমি মান বসাই নাই, কারণ হচ্ছে যে কারণে যে টি এর তো 0, তাহলে ওমেগা ইনটু 0, এই রাশিটাই 0 হয়ে যাবে, এই জন্য ওমেগা মানটা আর বসাইনি। ঠিক জি আছে, বুঝাই গেছে আদি দশা কিভাবে বের করতে হয়। এরকম অঙ্ক জি কিন্তু ভাইয়া। আছে, তার মানে তোমরা ভিতরের অঙ্ক করো নাই। তাহলে দেখো তোমাদেরকে এই অঙ্কটা সমাধান করার জন্য শুধু একটা, সবকিছু সরাসরি সূত্রের ভিতরে বসাই দিলে হয়ে যেতেছে। তোমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে কোন একটা যদি আর কি বস্তু থাকে আর কি, যেমন ধরো স্প্রিং থাকলো বা হচ্ছে যে সরল দোলক থাকলো, তাহলে তাকে যদি আমি যতটুকু টেনে নিয়ে ছেড়ে দিব সেটাই হবে তার বিস্তার, কারণ এর বাইরে তো সে যাইতে পারবে না, এইটুকুর মধ্যে সে দুলতে থাকবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর এই আদি দশাটা কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, সরল এই সমীকরণের ভিতরে সবগুলা রাশির মান বসাই দিলে আদি দশা বের হয়ে গেল, তারপরে তুমি সরণের সমীকরণটা লিখবে। ঠিক আছে, তাহলে আমরা পরের সমস্যাটাতে যাই। দেখো এখানে বলছে যে একটি সরল দোলরত কণার বেগ 3.3 মিটার পার সেকেন্ড যখন এর সরণ 4 মিটার, এবং বেগ 4 মিটার পার সেকেন্ড যখন সরণ 3 মিটার। দোলনের বিস্তার ও পর্যায়কাল বের করো, কণার ভর 50 গ্রাম হলে এর মোট শক্তি বের করো। তাহলে এইখানে একটা নির্দিষ্ট বেগ দেওয়া আছে এবং ওই সময়ের সরণ দেওয়া আছে, আরেকটা বেগ দেওয়া আছে আবার ওই সময়ের সরণ দেওয়া আছে, এটা কিন্তু একই কণার, ঠিক আছে, একই কণার একটা নির্দিষ্ট সরণে তার বেগ, আরেকটা সরণে তার বেগ দেওয়া আছে। দেখো একই কণার ক্ষেত্রে কি তার কম্পাঙ্ক, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক এগুলোর কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তার মানে আহ একজন লিখছো যে আর কি ওমেগা 1 ওমেগা 2 এভাবে করছো, ওমেগা 1 আবার ওমেগা 2 সমান সমান দিছো, ওমেগা 1 ওমেগা 2 সমান সমান দেওয়ার তো কিছু নেই, কারণ ওমেগাই বসাবা। ঠিক আছে, দিলেও সমস্যা নাই, ঠিক আছে, এটার জন্য আমি মার্ক কাটি নাই, কিন্তু তোমার তো একটাই ওমেগা ধরলেই হয়ে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা ধরি যে এর বেগ যখন 3.3 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা ধরলাম v1, আর সরণ হচ্ছে যখন 4 মিটার তখন সেটাকে আমরা ধরলাম x1, আর বেগ যখন 4 মিটার পার সেকেন্ড সেটাকে আমরা ধরতেছি v2, আর সরণ যখন আহ এই সময় তো সরণ হচ্ছে তাহলে 3 মিটার, তাহলে এটাকে আমরা ধরতেছি x2। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব,
আমরা জানি দেখো এখানে বেগ আর হচ্ছে সরণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, ঠিক না? বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক, তাহলে বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক হচ্ছে v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে দেখো দুইটা দেওয়ার কারণ কি? কারণ দুইটা থেকে ওমেগা ওমেগা কাটাকাটি চলে যাবে, সেইখান থেকে তুমি এর মান বের করতে পারবা। v এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, ঠিক আছে? আমাদের দরকার তো মেইনলি এর মান বের করা। আবার এর মান যখন তুমি বের করে ফেলবা তখন এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই তোমার ওমেগার মানটা বের হয়ে যাবে। তাহলে ওমেগার মান বের হইলে তুমি পর্যায়কাল বের করতে পারবা, তাহলে বিস্তার বের হয়ে গেলো, পর্যায়কাল বের হয়ে গেল। আর কণার ভর যেহেতু দেওয়া আছে, ওমেগা তুমি বের করছো আর হচ্ছে বিস্তার জানো, তাহলে এই তিনটা থেকে তুমি শক্তি বের করতে পারবা। তাহলে দেখো আমাদের আবার আবার বলতেছি, তাহলে এটা কিভাবে করতে হবে? দোলনের বিস্তার দেওয়া আছে, সরি বিস্তার চাইছে আর দোলনকাল চাইছে, দেওয়া আছে হচ্ছে একটা বেগ আর সরণ আর একটা বেগ আর সরণ। তাহলে আমাদের বেগ আর সরণের সম্পর্ক থেকে বিস্তার বের করতে হবে এবং পর্যায়কাল বের করতে হবে। তাহলে সেটা কিভাবে? ভি ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা থেকে বের করতে হবে অবশ্যই। তাহলে আমরা ধরলাম কি বেগ যখন 3 মিটার পার সেকেন্ড, সরণ যখন 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড কে ধরছি আমরা v1। তাহলে দেখো v1 ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তাহলে v1 হচ্ছে 3 ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার। আমরা এর মান জানি না, আমরা এটাকে বিস্তার ধরে নিছি। দেখো তোমরা কিন্তু এগুলো সবগুলো লেখার আগে বলে নিতে হবে, ধরি বস্তুটি দোলনের বিস্তার a, পর্যায়কাল t, এভাবে ধরে নিতে হবে, ঠিক আছে? এবং বস্তুটির বেগ যখন 3 মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে v1, আর সরণ যখন হচ্ছে 4 মিটার সেটাকে x1, বেগ যখন হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ড সেটা v2, আর 3 মিটার যখন সরণ সেটা x2। সেটা যে ধরছো তুমি সেটা লিখে নিতে হবে আগে, তারপরে এই দুইটা লিখলা, তারপরে যে এইটা লিখলা। আমরা জানি এটা, তারপরে এইটা লিখবা, মান বসাবা। তাহলে v1 এর মান বসাইলাম, তাহলে v1 কি 3 ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 4 স্কয়ার। আবার তাহলে v2 ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, v2 হচ্ছে 4। তাহলে v2 এর মান বসাইলা ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x2 হচ্ছে 3, তাহলে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার। দেখো এই একটা সমীকরণকে যদি আরেকটা সমীকরণ দ্বারা ভাগ দেই আমরা, তাহলে ওমেগা ওমেগা কাটাকাটি চলে যাবে। আমরা তো চাইতেছি ওমেগা কাটা আর কি কাটাকাটি চলে যাক, আমাদের দরকার হচ্ছে এ বের করা। আমরা চাচ্ছি একটা চলক থাকুক, ঠিক আছে? তাহলে যে কোনো একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দ্বারা ভাগ দিবা। আমি এই সমীকরণটাকে এই সমীকরণ দ্বারা ভাগ দিছি, তাহলে বাম পক্ষে থাকতেছে 3/4 আর ডান পক্ষে থাকতেছে ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো ওমেগা ওমেগা কাটাকাটি যাবে, আর ওমেগা ওমেগা কাটাকাটি যাবে, আর আমরা এর মানটা বের করতে হবে। তাহলে এটা আছে রুটের ভিতরে, তাহলে আমাকে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করলাম, তাহলে আমাদের আসলো 9/16 ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 19। তারপরে এখানে আর গুণ করে দিছি, আর গুণ করে দেওয়ার ফলে আমাদের আসছে কত? 16a স্কয়ার মাইনাস 257 ইকুয়ালস টু 9a স্কয়ার মাইনাস 81। তারপরে যে পক্ষান্তর করে এগুলো একসাথে একপাশে নিয়ে আসছি, নাম্বারগুলো আরেক পাশে নিয়ে আসছি, তাহলে আমাদের a স্কয়ার আসছে 25। তাহলে a বের করলাম, 25 এর বর্গমূল করে a ইকুয়ালস টু 5 মিটার। আচ্ছা আরেকটা জিনিস দেখো, তোমরা যখন হচ্ছে অঙ্ক করবা, তোমরা লিখলা যে এই যে এরকম যে করলা, ভিতরে কিন্তু তোমরা কোনো সময় এর মান লিখবা না, যে একক লিখবা না। অঙ্কের ভিতরে একদম লাস্টে যখন, যেমন দেখো আমি a বের হয়ে গেছে তখন আমি লিখছি a ইকুয়ালস টু 5 মিটার, তারপরে লিখবা। এই যে এইখানে 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 একক বসা মানে কি? ওই যে এইখানে এইখানে এই যে ভিতরে যেমন 4 মিটার হোল স্কয়ার, ঠিক আছে? অনেক ঝামেলা পাকায় যাবে এগুলা, ঠিক আছে? ভিতরে কোনো সময় একক বসানো তোমরা কেউ বসায়ও নাই, তো আর কি এরকম কাজ কেউ করো নাই। আর লাস্টে আসবা, আর লাস্টে আসার পরে তারপর এককটা বসাবা, আর এককটা ঠিক মতো বসাইতে হবে, ঠিক আছে? তোমরা খেয়াল করবা যে তুমি কি বের করতেছো। এখানে যেহেতু বিস্তারের তো একটা সরণ, তাহলে এর একক হচ্ছে মিটার, তাহলে আমাদের বিস্তার বের হইছে 5 মিটার। তাহলে আমাদের বিস্তার বের হয়ে গেল বা এ বের হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে করলাম? আবার দেখো, যেহেতু বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আমরা বেগ, কৌণিক কম্পাঙ্ক, বিস্তার এবং সরণের মধ্যে সম্পর্ক জানি। আর যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন অবস্থার বেগ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে, তাহলে বিস্তার ও কৌণিক কম্পাঙ্ক তো একই হবে।
তাহলে আমি যদি সেই দুইটা সমীকরণ বের করি এবং একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে যে কোনো একটা চলক কাটাকাটি হয়ে যাবে। এখানে ওমেগা চলকটা কাটাকাটি হয়ে গেছে, তাহলে আমাদের থাকলো আর একটা চলক, এই চলক। তাহলে সেখান থেকে আমি এর মানটা বের করে ফেললাম। এখন এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এখান থেকে ওমেগার মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই যে এখানে এই সমীকরণে এর মান বসাই দিচ্ছি, এর মান কত 5। তাহলে দেখো 3 = ওমেগা ইনটু √5d² - 4²। তারপরে সেটাকে তোমরা বের করবা। আমাদের এখানে ওমেগার মান আসছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে বিস্তার বের হয়ে গেল, কৌণিক কম্পাঙ্ক বের হয়ে গেল। এখন কৌণিক কম্পাঙ্ক যেহেতু বের হয়েছে সেহেতু আমরা পর্যায়কালও বের করতে পারবো। আমরা জানি পর্যায়কাল t = 2π/ω, 2π/ω = 2π/ω মানে হচ্ছে 1। তাহলে আমাদের পর্যায়কাল আসলো 6.28 সেকেন্ড। এখন দেখো যে E = ½ kA², ঠিক আছে? তাহলে শক্তি, মোট শক্তি এখানে চাইছে কি মোট শক্তি বের করতে বলছে। তাহলে মোট শক্তি হচ্ছে ½ kA²। আর কে এর মান আমি একটা বলছিলাম যে mω², কারণ কে এর মান তো এখানে দেওয়া নাই। আমরা জানি ওমেগা = √k/m বা k = mω²। এটাও তোমরা মনে রাখবা সবসময়, k = mω²। এটা সব হিসাব করে বের করতে পারো, ঠিক আছে, কিন্তু এটা মুখস্থ থাকতে হবে, k = mω²। এইখানে একজন ভুল করছো যে ω² m বা m/ω² এরকম একটা কিছু করছো, তার মানে সে হিসাবে ভুল করছো আর কি, ঠিক আছে? তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, কে এর মান mω², ঠিক আছে? কারণ এই যে কে এর মান না আমরা mω² কেন দিলাম, কারণ এখানে ভর দেওয়া আছে আর ওমেগার মান তো আমরা অলরেডি বের করছি। তাহলে এম এর মান বসাইলে, ওমেগার মান বসাইলে আর এর মানও বের করছি আমরা, সেটা বসাইলে আমাদের মোট শক্তি বের হয়ে গেল। তাহলে আমাদের মোট শক্তি আসলো 0.625 জুল। তাহলে এটা সবাই বুঝতে পারছো কিভাবে করতে হবে? আমি তোমাদেরকে সবসময় বলি একটা কথা, যে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে তোমাকে আর কি নির্ধারণ করে নিতে হবে আর কি, খেয়াল করতে হবে যে কি কি জিনিস দেওয়া আছে আর কি কি জিনিস চাইছে, সেটা আগে খুব ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে। যদি মাথায় না ঢুকে দরকার হলে লিখতে পারো কোথাও রাফ করে, কি কি জিনিস দেওয়া আছে, কি কি জিনিস চাইছে, তাহলে এগুলোর মধ্যে সম্পর্ক কি কি আছে, ঠিক আছে? সেই সম্পর্কগুলো থেকে এটা কিভাবে বের করা যায় একটু খুব দ্রুত মাথার ভিতরে সেই ক্যালকুলেশন গুলো করে ফেলতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমি আবার বলতেছি, সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আমাদের চাইছে বিস্তার এবং পর্যায়কাল। তাহলে সরণ আর বেগের সম্পর্ক থেকে আমরা বিস্তার বের করতে পারবো, আবার ওইখান থেকে ওই সম্পর্ক থেকে আমরা আবার ওমেগা বের করতে পারবো, আর ওমেগা থেকে আমরা পর্যায়কালও বের করতে পারবো। তাহলে আমাদের রাশি দুইটা বের হয়ে গেল, আর আমরা যেগুলো বের হয়ে গেছে ওইগুলো থেকেই আমরা শক্তিও বের করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিভাবে করতে হবে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। পরের সমস্যাটাতে যাই। একটি সেকেন্ড দোলক প্রতিদিন আধা মিনিট ধীরে চলে। দোলকটি থেকে সঠিক সময় পেতে হলে এর দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? এটাও মনে হয় কেউ পারো নাই, এটা মনে হয় সবাই ভুল করছে। আমি তো আশা করেছিলাম এটা সবাই পারবা। দেখো, একটি সেকেন্ড দোলক প্রতিদিন আধা মিনিট ধীরে চলে, তাহলে এক দিনে আধা মিনিট ধীরে চলে। একদিন মানে কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে সে কতটুকু ধীরে চলতেছে? 30 সেকেন্ড আর কি ধীরে চলতেছে। আচ্ছা তাহলে আচ্ছা দেখো, তার মানে তার দোলনকালটা এখন চেঞ্জ হয়ে গেছে। দোলক ঘড়িটা যেহেতু ধীরে চলতেছে, তার মানে তার দোলনকালটা এখন কি হয়ে গেছে? বেড়ে গেছে। কিন্তু এখন দোলনকাল বাড়ছে। দোলক ঘড়ি থেকে যদি আমাদেরকে সঠিক সময় পাইতে হয়, তার দোলনকাল কত করতে হবে? 2 সেকেন্ড করতে হবে। একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এখন কোন কারণে তার দৈর্ঘ্য বেড়ে গেছে, দৈর্ঘ্য বাইরে যাওয়ার কারণে সে এখন তার দোলনকালটা বেড়ে গেছে, অর্থাৎ ঘড়িটা এখন ধীরে চলতেছে। আমরা যদি সেখান থেকে সঠিক সময় পেতে চাই, তাহলে দৈর্ঘ্য কি পরিবর্তন করতে হবে? দৈর্ঘ্য কমাইতে হবে। দৈর্ঘ্য যদি কমানো হয়, তাহলে দোলক ঘড়িটা আবার 2 সেকেন্ড পর্যায়কালে দুলবে এবং সঠিক সময় দিবে। বুঝতে পারছো থিওরিটা সবাই? এই থিওরিটাই ভাইয়া মনে হয় কেউ আরেকবার। ধরতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ। দেখো কথাটা ভালোভাবে খেয়াল করো, এখানে বলতেছে যে দোলক ঘড়িটা ধীরে চলতেছে,
ঠিক আছে, দোলক ঘড়ি ধীরে চলতেছে। ধীরে চলার মানে কি? তার পর্যায়কাল বেড়ে গেছে। ধীরে চলার মানে হচ্ছে পর্যায়কাল বেড়ে যাওয়া। ঠিক আছে, পর্যায়কাল কেন বাড়ছে? কারণ তার দৈর্ঘ্যটা বেড়ে গেছে। এখন কোনোভাবে যদি আমরা দৈর্ঘ্য কমাই, অর্থাৎ একটা দোলক ঘড়ির যে স্বাভাবিক দৈর্ঘ্য, ঠিক আছে, দোলক ঘড়ির স্বাভাবিক দোলনকাল কত? 2 সেকেন্ড। ওই 2 সেকেন্ড দোলনকাল পাইতে হইলে যে দৈর্ঘ্য থাকা দরকার সেই দৈর্ঘ্যটা এখন আর নাই, দৈর্ঘ্যটা বেড়ে গেছে, এই কারণে দোলনকালটা বেড়ে গেছে, এই কারণে দোলক ঘড়িটা এখন ধীরে চলতেছে। বুঝতে পারছো জিনিসটা? একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এখন কোন কারণে তার কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেছে, কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেছে, অতএব তার দোলনকালও বেড়ে যাবে। আর দোলনকাল বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে দোলক ঘড়িটা ধীরে চলবে। ঠিক আছে, আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তার কার্যকরী দৈর্ঘ্যটা বেশি, দোলনকালও বেশি। এখন কার্যকরী দৈর্ঘ্যটা কমায়া একটা যে স্বাভাবিক যে দোলনকাল 2 সেকেন্ড, সেটাতে আনার জন্য আমাদের কতটুকু কমাইতে হবে সেটা আমাদেরকে প্রশ্ন করছে। ঠিক আছে, বুঝতে পারছো প্রশ্নটা? এখানে বলছে পরিবর্তন করতে হবে, তোমাকে লিখতে হবে যে কমাতে হবে, কতটুকু কমাতে হবে সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা বর্তমান দোলনকালটা বের করার চেষ্টা করবো। দেখো এটা কিভাবে করতে হবে, এই জিনিসটা সবাই আবার খেয়াল করো যে কিভাবে করবা। যে বর্তমানে দোলকটির দোলনকাল আমরা ধরলাম T1, আর দোলনকাল যখন T1 তখন এর কার্যকরী দৈর্ঘ্য L1। এই জায়গাটাতে সবাই ভুল করছো, যারা যারা করছো আর কি। দেখো আমরা ধরে নিলাম দোলকটির দোলনকাল হচ্ছে T1, এর দোলনকাল যখন T1 তখন এর কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে L1। আর সঠিক সময় পেতে হলে এর দোলনকাল করতে হবে T2, আর দোলনকাল T2 আর কি সঠিক সময় পেতে হলে দোলনকাল কত করতে হবে? 2 সেকেন্ড করতে হবে। তাহলে T2 কিন্তু আমরা অলরেডি জানি, T2 হচ্ছে 2 সেকেন্ড। আর T2 2 সেকেন্ড করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত করতে হবে? সেটা হচ্ছে L2। বুঝতে পারছো জিনিসটা? আমরা বর্তমানে যে যে ধীরে চলতেছে ঘড়িটা, এই অবস্থায় তার দোলনকাল ধরছি আমরা T1, আর এই অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে L1। আর সঠিক সময় পেতে হলে তার দোলনকাল করতে হবে T2 অর্থাৎ 2 সেকেন্ড। আর এই সময় তার কার্যকরী দৈর্ঘ্য হবে L2 অর্থাৎ 2 সেকেন্ড যখন কার্যকরী দৈর্ঘ্য, 2 সেকেন্ড যখন তার পর্যায়কাল বা দোলনকাল, তখন তার দৈর্ঘ্য হচ্ছে L2। আর বর্তমানে যে দোলনকাল অর্থাৎ T1, তার দৈর্ঘ্য হচ্ছে L1। ঠিক আছে, এইটুক বুঝতে পারছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া আচ্ছা দেখো, এখন খেয়াল করো, এই T1টা সবাই অনেকেই কয়েকজন বের করতে পারছো দেখলাম। হ্যাঁ, এখন এটা কিভাবে বের করছো? এটা যখন আর কি সিকিউতে আসবে, সিকিউতে আসলে তোমার এভাবে লিখতে হবে যে এই গোল আর কি দোলক ঘড়িটি ৮৬,৪০০ সেকেন্ডে ৩০ সেকেন্ড ধীরে চলে, অর্থাৎ একদিনে আধা মিনিট ধীরে চলে মানে কি ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ড ধীরে চলে। ঠিক আছে, তার মানে সে একদিনে অর্ধ দোলন দেয় কয়টা? ৮৬,৪০০ মাইনাস 30, তার মানে ৮৬,৩৭০টা। তার মানে সে একদিনে ৮৬,৩৭০টা অর্ধ দোলন দেয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে লিখতে হবে যে ৮৬,৩৭০টি অর্ধ দোলন দেয় ৮৬,৪০০ সেকেন্ডে, অতএব একটি অর্ধ দোলন দেয় ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৩৭০। ঠিক আছে, এটা থেকে একটি অর্ধ দোলনের সময় বেরোলো। এই একটি অর্ধ দোলনের সময়ের সাথে যদি 2 গুণ করা হয়, অর্থাৎ একটি পূর্ণ দোলনের সময় হবে কি একটি অর্ধ দোলনের সময়ের সাথে 2 গুণ। দেখো তোমাদের এইভাবে এই আলটিমেটলি এটা আসবে আর কি 2.00069 সেকেন্ড। তাহলে কিভাবে করবা? যে বর্তমানে তো সে ধীরে চলতেছে, তার মানে সে দোলন কম দিতেছে। তার দোলন দেওয়ার কথা হচ্ছে ৮৬,৪০০টা, সে কয়টা কম দিতেছে? অর্ধ দোলন দেওয়ার কথা ৮৬,৪০০টা, তাহলে সে কয়টা অর্ধ দোলন কম দিতেছে? যেহেতু 30 সেকেন্ড ধীরে চলে সেহেতু 30টা অর্ধ দোলন কম দিতেছে। তাহলে সে অর্ধ দোলন দিতেছে কয়টা একদিনে? ৮৬,৩৭০টা। তাহলে সে ৮৬,৩৭০টা অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ডে। অতএব একটা অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? ৮৬,৪০০ ডিভাইডেড বাই
৮৬৩৭০। অতএব দুইটা অর্ধ দোলন বা একটি পূর্ণ দোলন দেয়, এই যে এটার সাথে 2 গুণ করলে যা হবে তাই। এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, তখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে এটা সরাসরি ইউজ করবা এই সূত্র, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমাদের বের হয়ে গেল। এখন এই যে দোলনকালটা বের করলাম আমরা, এটা কি বর্তমান দোলনকাল T1। এখন এই দোলনকালটা আছে তার 2.00069 সেকেন্ড, 2.00069 সেকেন্ড, এটা হচ্ছে তার বর্তমান দোলনকাল। দেখো এটা কিন্তু T1 আর বর্তমানে তার দৈর্ঘ্য হচ্ছে L1। আর দোলনকাল করতে চাই আমরা কত, 2 সেকেন্ড, আর তখন তার দৈর্ঘ্য হবে L2। একটা জিনিস দেখো, তাহলে আমরা জানি T2/T1, এই একটা কথা এখানে লিখে নিতে হবে যে একটা নির্দিষ্ট স্থানে, এই কথাটা লিখে নিতে হবে। একটা যদি নির্দিষ্ট স্থান না হয় তাহলে কিন্তু এটা হবে না। লিখে নিতে হবে কি একটি নির্দিষ্ট স্থানে T2/T1 ইকুয়ালস টু √L2/L1। এই সূত্রটা অনেকে ঠিক মতো লিখছো, কিন্তু কোনটা T1 কোনটা T2 কোনটা L1 কোনটা L2 এটা উল্টাপাল্টা করে ফেলছো, ঠিক আছে? তোমরা T1 এর সাথে L2 আর কি, তোমরা যখন T1 এর মান বসাইছো যেটা, সেটার সাথে কম্পেয়ার করছো L2, আর T2 এর সাথে করছো L1। দেখো T2/T1 ইকুয়ালস টু √L2/L1। L2 টা কিন্তু আমরা চাই করতে, আর L1 টা বর্তমানে আছে। T1 টা বর্তমানে পর্যায়কাল আছে, আর T2 টা আমরা পর্যায়কাল করতে চাই। এই কথাটা একটু ভালো মতো খেয়াল করো। তাহলে T2/T1 ইকুয়ালস টু √L2/L1। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, যেহেতু আমরা L2 টা চাই কত সেটা বের করতে। তাহলে T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়ালস টু L2/L1। সেখান থেকে L2 আসলো T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার ইনটু L1। তাহলে আমরা যে কার্যকরী দৈর্ঘ্য চাই সেটা হবে বর্তমানে যে কার্যকরী দৈর্ঘ্য আছে তার 0.999 গুণ। তার মানে কার্যকরী দৈর্ঘ্যটা কমাইতে হবে, ঠিক আছে? এখন দেখো এখানে যদি যেহেতু স্থান নির্দিষ্ট করে দেওয়া নাই, সেহেতু আমরা L2 টা বের করতে আর কি পারবো না। যদি আর কি স্থান নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে কিন্তু L2 বের করতে পারি আমরা। L2 মানে হচ্ছে যে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। দেখো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিন্তু এই যে এখানে T2 এর মান যদি তুমি 2 সেকেন্ড বসাই দাও, আর G এর মান যদি 9.8 বসাই দাও, তাহলে তুমি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য পেয়ে যাবা। দেখো একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি G 9.8 হয়, যদি অভিকর্ষ ত্বরণ G 9.8 হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হইতে হয় হচ্ছে 0.993 মিটার। এখন এইটা যদি তুমি এইখানে বসাই দাও, তুমি L1 কত পাবা, 0.994 মিটার। তার মানে আমাদের বর্তমানে 0.994 মিটার আছে, আমাদেরকে করতে হবে কত, 0.993 মিটার। তার মানে 0.001 মিটার কমাইতে হবে দৈর্ঘ্যটা, ঠিক আছে? এইভাবে অ্যান্সার করা যাইতে পারে, বা এইভাবে অ্যান্সার করা যাইতে পারে। এইভাবেও কেউ অ্যান্সার করতে পারো নাই, সবাই করছো কি এই T1 বসাইছে হচ্ছে যে এই যে 2.00, T2 বসাইছে হচ্ছে এইটা, আর T1 বসাইছে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? কোনটার সাথে কোনটা সেটা খেয়াল রাখতে হবে। তো বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। মুন, বুঝতে পারছো এখন? জি ভাইয়া, আমি ফার্স্টে ভাগ দিছি, তারপর বর্গ করছি, কিন্তু বর্গ করিয়া ভাগ দেওয়া লাগছে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের যদি প্রশ্ন আসে, তাহলে যদি জি এর মানটা দিয়ে দেয়, তাহলে তোমাদের কিন্তু এই পুরাটা করতে হবে, কতটুকু কমাইতে হবে বা কতটুকু বাড়াইতে হবে, ঠিক আছে? তোমাদের এইটাই দিবে, তোমাদের কত গুণ করতে হবে সেটা দিবে না, তোমাদের কতটুকু, কত মিটার বাড়াইতে হবে বা কত মিটার কমাইতে হবে সেটা যাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখো, যেহেতু ধীরে চলতেছে সেহেতু পর্যায়কাল বাড়ছে। পর্যায়কাল বাড়ছে মানে কি, দৈর্ঘ্য বাড়ছে। আর দৈর্ঘ্য বাড়ছে মানে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য কমাইতে হবে, ঠিক আছে? যদি গড়ি দ্রুত চলে তার মানে কি পর্যায়কাল কমছে। পর্যায়কাল কমছে মানে কি দৈর্ঘ্য কমছে, তার মানে আমাদেরকে দৈর্ঘ্য বাড়াইতে হবে, ঠিক আছে? তার মানে দেখো আমরা কিন্তু L2 টা বের করছি প্রথমে, কোন আমাদের যেটা দরকার সেটাই কিন্তু আমরা আগে বের করে ফেলতে পারছি, যেটা আছে সেটা কিন্তু পরবর্তীতে বের করছি, ঠিক আছে? L2 আর L1 এর সম্পর্ক থেকে সেটা আমরা পরবর্তীতে বের করছি। দেখো যেটা আমাদের দরকার সেটা আমরা অলরেডি আগেই বের করে ফেলতে পারছি, কতটুকু দরকার আমাদের, আসলে কতটুকু দৈর্ঘ্য সেটাই, পর্যায়কাল কত আছে, দৈর্ঘ্য কত আছে সেটা কিন্তু আমাদের বের করা লাগবে আর কি, কিন্তু কোনটা দরকার সেটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই?
কোথায় কোনটা T1 ধরতেছে, কোনটা L1 ধরতেছে, কোনটা T2 ধরতেছে, কোনটা L2 ধরতেছে, এটা একটু লিখে নিবা, তাহলে ক্লিয়ার থাকবে। ঠিক আছে, এইখানে আশা করি তাহলে আর কারো কোনো সমস্যা নাই। পরবর্তী সমস্যাতে যাই। ভাইয়া দেখো এটাও অনেক সহজ একটা অঙ্ক ছিল। একটি সরল দোলগতি সম্পন্ন কণা প্রতি মিনিটে 600 দোলন সম্পূর্ণ করে এবং সাম্যাবস্থান অতিক্রম করার সময় এর বেগ 3.14 মিটার পার সেকেন্ড। কণাটি সরণের সমীকরণ বের করো। আচ্ছা, এটা কিন্তু ইসাক স্যারের বইতে আছে সরাসরি, আমি একদম সরাসরি হুবহু তুলে দিচ্ছি, কোনো চেঞ্জ করি নাই। তার মানে এটা যারা যারা পারো নাই তার ইসাক স্যারের বইয়ের অঙ্ক করো নাই। তাহলে দেখো বলছে যে একটি কণা প্রতি মিনিটে 600টি দোলন সম্পূর্ণ করে, তার মানে 60 সেকেন্ডে সে 600টা দোলন দেয়। এখান থেকে আমরা তার ইচ্ছা করলে পর্যায়কালও বের করতে পারি, কম্পাঙ্কও বের করতে পারি। আমাদের আলটিমেট দরকার কি? সরণের সমীকরণ। সরণের সমীকরণ বের করার জন্য আমাদের কি কি দরকার? বিস্তার দরকার, কৌণিক কম্পাঙ্ক দরকার, ঠিক আছে, বা ওমেগা দরকার। যদি আমাদের টি থাকে অর্থাৎ পর্যায়কাল থাকে তাও আমরা কৌণিক কম্পাঙ্ক বের করতে পারবো। যদি আমাদের এফ থাকে বা কম্পাঙ্ক থাকে তাও আমরা কৌণিক কম্পাঙ্ক বের করতে পারবো। কারণ কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক বা পর্যায়কাল কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক সেটা আমরা অলরেডি জানি। দেখো সরণের সমীকরণ বের করতে বলছে, তার মানে x ইকুয়ালস টু a sin ওমেগা t। এখানে যেহেতু টি ইকুয়ালস টু 0 সময়ে বস্তুটা কোথায় আছে সেটা দেওয়া নাই, সেহেতু ডেল্টা লেখার দরকার নাই। ঠিক আছে, এখানে তার মানে আদি দশা 0 ধরে নিবা, ডেল্টা লেখার আলাদা করে দরকার নেই। তাহলে দেখো তাহলে কিভাবে করব। তাহলে আমি বললাম কি প্রথমে আমাদেরকে হয় এফ বের করতে হবে অথবা টি বের করতে হবে। ঠিক আছে, এফ বের করতে হবে বা টি বের করতে হবে, যে যেটা বের করো কোনো সমস্যা নাই, দুইটাই বের করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে যদি কম্পাঙ্ক বের করো, কম্পাঙ্ক মানে হচ্ছে যে 1 সেকেন্ডে কয়টা দোলন দেয়, তাহলে সে 60 সেকেন্ডে দোলন দেয় 600টা, তাহলে 1 সেকেন্ডে দোলন দেবে কি 600 ডিভাইডেড বাই 60, তার মানে 10 হার্জ কম্পাঙ্ক। আর যদি তোমরা পর্যায়কাল বের করো, তার মানে পর্যায়কাল মানে হচ্ছে একটা দোলন দিতে কত সময় লাগে, 600টা দোলন দিতে সময় লাগে 60 সেকেন্ড, অতএব একটা দোলন দিতে সময় লাগে 60/600 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। বাবা এইভাবে, ঠিক আছে, তাহলে পর্যায়কাল অথবা কম্পাঙ্ক যে কোনো একটা বের করলেই হবে। তারপর আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, তাহলে 2 পাই ইনটু এফ এর মান আমরা বের করছি 10, তাহলে 2 পাই ইনটু 10 ইকুয়ালস টু 20 পাই। দেখো ওমেগাকে আমরা 20 পাই রাখছি, এটাকে আমরা দশমিকে লিখি নাই, পাইটাকে ভাঙাই নাই। কারণ কি? কারণ দেখো তোমরা যখন সরণের সমীকরণগুলো দেখছো, সরল চিহ্নিত স্পন্দন বলো তরঙ্গ বলো, ঠিক আছে, সেখানে দেখবা পাই থাকলে পাই রাখার চেষ্টা করে, কারণ এটা তো হলো ইসের ভিতরে যায়, ঠিক না, সাইনের ভিতরে ওমেগা বা হচ্ছে যে যে কে এগুলো যদি থাকে তাহলে এগুলো হচ্ছে কি কোণ, আসলে এগুলো হচ্ছে সাইনের ভিতরে থাকে। তাহলে সাইনের ভিতরে কোনো কিছু থাকা মানে কি, তুমি যদি পাই আকারে রাখো তাহলে সেই জিনিসটা সুন্দর দেখা যায়, দশমিক আকারে রাখলে অত ভালো লাগে না। ঠিক আছে, এই জন্য আমরা পাই রাখছি, ভাঙ্গাই নাই। তাহলে আমাদের ওমেগা বের হয়ে গেছে। তোমরা যদি কেউ টি বের করতে তাহলে কি ভাইয়া করতে? যদি ভাঙায় কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, তবে এটা জাস্ট সৌন্দর্যের জন্য আর কি, এটাই। এখন দেখো কেউ যদি টি বের করতে তাহলে কিভাবে বের করতে? টি ইকুয়ালস টু কি 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, সেখান থেকে বের করতে, সেখান থেকে একই রেজাল্ট আসতো 20 পাই। এখন দেখো আরেকটা জিনিস, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে সাম্য অবস্থা অতিক্রম করার সময় এর বেগ 3.14 মিটার পার সেকেন্ড। দেখো একটা সরল চন্দ্রিত স্পন্দনরত কণার সর্বোচ্চ বেগ কোথায় হয়? সাম্য অবস্থানে। তার মানে বস্তুটা যখন সাম্য অবস্থানে অতিক্রম করতেছে তার বেগ দেওয়া আছে, তার মানে তার কি দেওয়া আছে? সর্বোচ্চ বেগ দেওয়া আছে। খেয়াল করো, বস্তুটা যখন সাম্য অবস্থান অতিক্রম করে তার বেগ হচ্ছে 3.14 মিটার পার সেকেন্ড। তার মানে সাম্য অবস্থান অতিক্রম করার সময় যে বেগ সেটা কি বেগ? সর্বোচ্চ বেগ। তাহলে 3.14 মিটার পার সেকেন্ড এটা তার সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ আমরা জানি, সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্সিমাম ইকুয়ালস টু ওমেগা এ। তাহলে ভি ম্যাক্সিমাম এর মান দেওয়া আছে, ওমেগার মান আমরা বের করছি, তাহলে এর মান আমরা বের করতে পারবো। তাহলে এ ইকুয়ালস টু ভি ম্যাক্সিমাম বাই ওমেগা, সেখান থেকে আমাদের এ বের হচ্ছে 0.05 মিটার। তাহলে এই এ আর ওমেগা যদি সরণের সমীকরণে বসাই দাও তাহলে বের হয়ে যাবে x ইকুয়ালস টু a sin ওমেগা t। এখানে আলাদাভাবে ডেল্টা লেখার দরকার নাই, যেহেতু এখানে আদি দশা উল্লেখ করা নাই, বা t ইকুয়ালস টু 0 সময় সরণটা দেওয়া নাই। ঠিক আছে, যদি t ইকুয়ালস টু 0 সময় সরণটা দেওয়া থাকতো ওই 1 নাম্বার অঙ্কের মতো, তাহলে আমরা কি করতাম? আগে আদি দশাটা বের করতাম। যদিও আদি দশা নাও চায়
তাও আমরা কি করতাম, আদি দশা বের করতাম, বের করার পরে তারপরে সেটা সরণের সমীকরণটা লিখতাম। তাহলে আমাদের সরণের সমীকরণটা কি আসলো, x = 0.05 sin 20 পাই টি। এটা সবাই বুঝতে পারছো? এটা তো খুবই ইজি একটা অঙ্ক ছিল, একদম 3 লাইনে দেখো অঙ্কটা হয়ে গেছে। বুঝতে পারছি। এটা কয়েকজন পারছো, ঠিক আছে, আবার ও প্লাস ডেল্টা লিখছো, প্লাস ডেল্টা লেখার দরকার নেই। আচ্ছা পরেরটা আমরা দেখি এখন। এটাই তো মনে ছিল শেষ সমস্যা। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রংপুরে 95 সেন্টিমিটার, চট্টগ্রামে 100 সেন্টিমিটার। একটি বস্তুর ওজন রংপুরে 95 নিউটন হলে চট্টগ্রামে এর ওজন কত? এটা তো খুবই ইজি একটা প্রবলেম ছিল। দেখো আমরা ধরলাম যে দোলকের রংপুরের দৈর্ঘ্য কত, এল আর, এটা কি লেংথ ইন রংপুর, এল আর। আর চট্টগ্রামের লেংথ ধরলাম এল সি বা লেংথ ইন চিটাগং, এখন তো চট্টগ্রামই বলে, লেংথ ইন চট্টগ্রাম, সেটা কত 100 সেন্টিমিটার। আর ওজন দেওয়া আছে, তাহলে ওজন আমরা ধরলাম কি রংপুরের বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ আর বা ওয়েট ইন রংপুর। আমাদেরকে বের করতে হবে চট্টগ্রামের বস্তুটার ওজন বা ডাব্লিউ সি। আচ্ছা তোমাদের ইচ্ছা, ঠিক আছে, আমি এখানে ডাব্লিউ আর ডাব্লিউ সি ধরতেছি, তোমরা যদি W1 W2 তারপরে এই L1 L2 ধরো তাও কোনো সমস্যা নেই, কিন্তু সেটা স্পেসিফাই করে দিতে হবে কিন্তু কোনটা L1, তাহলে যখন L1 ওই সময়ের T1টা কি, আর কোনটা L2 যখন L2 ওই সময়ের T2টা কি, বা ওই সময়ের G2টা কি, ঠিক আছে, সেটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। এবার T1 T2 করতে যায় তোমরা ওই যে ইসের অঙ্কটাতে ভুল করে ফেলছো অনেকেই, ওই সেকেন্ড দোলক ঘড়ির অঙ্কটাতে। আচ্ছা দেখো তাহলে এটা, তাহলে সেটা তোমাদেরকে কিন্তু প্রথমে ধরে নিতে হবে, আমি কিন্তু সেখানে এগুলো লিখে নেই কিছুই, তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন কিন্তু প্রথমে সবগুলো ধরে নিতে হবে, যে ধরি রংপুরের বস্তুটার দৈর্ঘ্য এত, আর রংপুরে রংপুরের সরল দোলকের দৈর্ঘ্য এত, রংপুরের সরল দোলকের ওজন এত, চট্টগ্রামের সরল দোলকের দৈর্ঘ্য এত, চট্টগ্রামের সরল দোলকের ওজন এত, ঠিক আছে, তারপরে অভিকর্ষ ত্বরণ কি ওই সময়, এগুলো ধরে নিতে হবে আগে। আচ্ছা চট্টগ্রাম আর চিটাগাং একই, চিটাগাং আগে ইংরেজিতে চিটাগাং বলতো, বাংলাতে চট্টগ্রাম বলতো, এখন আর বলে না, চিটাগাং বলে না, এখন হচ্ছে চট্টগ্রাম করছে আর কি। মানুষ এত কম কেন? আচ্ছা দেখো এইখানে কিন্তু আমাদের পর্যায়কালের কথা উল্লেখ করা নাই, ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হচ্ছে, তার মানে কি হইতেছে এখানে পর্যায়কালটা সেম আছে, তার মানে রংপুরে যে পর্যায়কাল চট্টগ্রামেও সেই পর্যায়কাল, ঠিক আছে। দেখো রংপুরেও যে পর্যায়কাল হবে চট্টগ্রামেও সেই পর্যায়কাল হবে, তাহলে T1 T2 করে ধরার কোনো দরকার নাই, তাহলে আমাদের T equals to 2 pi into root over LR divided by GR, আর চট্টগ্রামে T equals to 2 pi into root over LC divided by GC। তাহলে দেখো এই দুই সমীকরণ থেকে বলা যায় এই পক্ষ সমান এই পক্ষ, কারণ দুইটাই তো T, তাহলে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, তাহলে উভয় পক্ষ থেকে 2 পাই কাটাকাটি গেল, তাহলে আমাদের থাকলো রুট ওভার LR ডিভাইডেড বাই GR ইকুয়ালস টু রুট ওভার LC ডিভাইডেড বাই GC। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, তাহলে LR ডিভাইডেড বাই GR ইকুয়ালস টু LC ডিভাইডেড বাই GC। এখন দেখো L গুলাকে আমরা এক পাশে নিয়ে আসলাম, G গুলাকে এক পাশে নিয়ে গেলাম, তাহলে LR ডিভাইডেড বাই LC ইকুয়ালস টু GR ডিভাইডেড বাই GC। এখন দেখো GR অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ সমান সমান কি লেখা যায়, ওজন ডিভাইডেড বাই বস্তুর ভর, ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের বদলে আমরা লিখলাম বস্তুর ওজন ডিভাইডেড বাই ভর, আর জিসি এর পরিবর্তে লিখলাম ওই স্থানে বস্তুর ওজন ডিভাইডেড বাই ভর। আমাদেরকে এই ওমেগা সিটা বের করতে হবে আর কি, ঠিক না, তাহলে দেখো এম কাটা যাবে, তাহলে আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে LR ডিভাইডেড বাই LC ইকুয়ালস টু WR ডিভাইডেড বাই WC। তাহলে আমাদের বের করতে হবে WC, তাহলে WC ইকুয়ালস টু LC, এই যে এখানে একজন মনে হয় ভুল করছো, উল্টা করে ফেলছো আর কি, ঠিক আছে, পক্ষান্তর করার সময় ভুল করছো, তাহলে WC টা এই পাশে গেল আর এইটা এই পাশে আসলো, তাহলে WC ইকুয়ালস টু এই পাশে আসলে এটা উল্টাই যাবে,
এলসি টা উপরে যাবে, এল আর টা নিচে আসবে, তাহলে এলসি ডিভাইডেড বাই এল আর, আর ডাব্লিউ আর তো এখানে আগেই আছে, তাহলে ইনটু ডাব্লিউ আর। ঠিক আছে, তাহলে ডাব্লিউসি ইকুয়ালস টু এলসি ডিভাইডেড বাই এল আর ইনটু ডাব্লিউ আর। তাহলে মানগুলো বসাই দিলাম। এলসি দেওয়া আছে হচ্ছে 100, আর এল আর দেওয়া আছে 95 ইনটু ডাব্লিউ আর দেওয়া আছে 95, তাহলে ডাব্লিউসি ইকুয়ালস টু 100 নিউটন। আচ্ছা দেখো, এটা সহজ পদ্ধতি, এটা তো হচ্ছে যে রিটেনে আসলে। এমসিকিউ তে যদি এরকম প্রশ্নগুলো রিটেনে আসার সম্ভাবনা কম। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ এর প্রশ্ন। তাহলে দেখো, রংপুরে দৈর্ঘ্য দেওয়া আছে, চট্টগ্রামে দৈর্ঘ্য দেওয়া আছে। আর দেখো, দৈর্ঘ্য আর পর্যায়কালের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। যদি দৈর্ঘ্য আর হচ্ছে, হ্যাঁ, যদি পর্যায়কাল ধ্রুবক থাকে, তোমাদেরকে আমি একটা ওই যে সরল দোলক সংক্রান্ত যে গাণিতিক সমস্যা ইউটিউবে যে ভিডিওটা দেওয়া আছে, সেখানে কিন্তু আমি বলছি যে, আচ্ছা ইউটিউবে দেওয়া আছে কি, তোমাদেরকে তো এটা পড়াইছি আমি, যে যদি এল আর আর জি আর ধ্রুবক থাকে, যদি টি ধ্রুবক থাকে, অর্থাৎ পর্যায়কাল ধ্রুবক থাকে, তার মানে কার্যকরী দৈর্ঘ্য একটা সরল দোলকের ক্ষেত্রে যদি পর্যায়কাল ধ্রুবক থাকে, তাহলে আমাদের সম্পর্ক আসবে টি আর জি, এল আর জি এর মধ্যে। এল মানে হচ্ছে, যদি পর্যায়কাল ধ্রুবক থাকে তাহলে সম্পর্ক আসবে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে। ঠিক আছে, খেয়াল করো, যদি পর্যায়কাল ধ্রুবক থাকে তাহলে সম্পর্ক আসবে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে। তাহলে এখানে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা কেমন থাকে? কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে এরকম, এল আর ডিভাইডেড, এল আর ডিভাইডেড বাই এল সি ইকুয়ালস টু জি আর ডিভাইডেড বাই জিসি, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য বাড়া মানে অভিকর্ষ ত্বরণ বাড়া, কার্যকরী দৈর্ঘ্য কমা মানে অভিকর্ষ ত্বরণ কমা। তাহলে দেখো, কার্যকরী দৈর্ঘ্য এখানে আছে 95 সেন্টিমিটার, এখানে ওজন আছে কত? 95 নিউটন। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যেখানে 100 সেন্টিমিটার, সেখানে ওজন হবে কত? 100 নিউটন। একদম সরাসরি। দেখো, অভিকর্ষ ত্বরণ আর জি এর মধ্যে কোনো আর কি তো নাই, কারণ একটা আরেকটার সাথে তুমি করতে পারবা, এম এম ভর তো কাটাকাটি যাবেই। তার মানে যদি তোমাদের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কিন্তু এই জন্য এইভাবে দেওয়া হয়েছে 95 নিউটন, এইভাবে এই জন্য দেওয়া হয়েছে যেন তোমরা একদম দেখলেই সরাসরি আনসার করে ফেলতে পারো। তাহলে কার্যকরী দৈর্ঘ্য আর ওজনটা কি? সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কার্যকরী দৈর্ঘ্য যেখানে 95 সেন্টিমিটার, সেখানে বস্তুর ওজন যেহেতু 95 নিউটন, তার মানে দেখো, তার মানে অনুপাতটা ঠিক থাকবে, কার্যকরী দৈর্ঘ্য আর হচ্ছে ওজনের অনুপাতটা ঠিক থাকবে। এখানে কার্যকরী দৈর্ঘ্য আর ওজনের অনুপাত হচ্ছে কত? 1। তাহলে চট্টগ্রামে কার্যকরী দৈর্ঘ্য আর ওজনের অনুপাত হবে 1। ঠিক আছে, যেহেতু 100 সেন্টিমিটার, সেহেতু ওজন হবে 100 নিউটন। এমসিকিউ তে আসলে এইভাবে তোমরা সরাসরি করে ফেলবা, আর যদি সিকিউ তে আসে তখন এইভাবে ব্রডলি করতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কার কোথায় ভুল হইছে? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন থেকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।